জন্মের পর থেকেই প্রতি মাসে রক্ত না পেলে বাঁচবে না এই শিশুরা। জানেন থ্যালাসেমিয়া জীবন কেমন? একজন থ্যালাসেমিয়া রোগীর বছরে লাগে প্রায় 20 ইউনিট রক্ত। আর আমরা রক্ত দিই কতবার? আপনার একটা রক্তদানই কারো বাঁচার আশ্রয়। থ্যালাসেমিয়া কোনো সাময়িক রোগ নয়, এটা আজীবনের যুদ্ধ। বিশ্ব রক্তদান দিবসে জানুন থ্যালাসেমিয়া কি, কেন সচেতনতা জরুরি এবং কিভাবে আপনি বাঁচাতে পারবেন একটি জীবন। 14ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে। সত্যি করে বলুন তো, আপনারা প্রতি বছর কবার ব্লাড ডোনেট করেন? আপনারা কি জানেন প্রতি 3 মাস অন্তর অন্তর আপনারা রক্ত দিতে পারেন এবং আপনার দান করা রক্তই কিন্তু একজন থ্যালাসেমিয়া পেশেন্টের প্রাণ বাঁচাতে পারে। আজকে সেই বিষয়ে কথা বলতেই আমি সংযুক্তা চলে এসেছি হেলথ কথার এপিসোডটি। চলুন দেখে নেওয়া যাক কে রয়েছেন আজ আমার সাথে আপনাদের থ্যালাসেমিয়া নিয়ে সব তথ্য দিতে। আজকের হেলথ কথার পর্বে আমি আমার সাথে পেয়ে গেছি ডক্টর অরিজিৎ বিষ্ণু, কনসালটেন্ট হেমাটোলজিস্ট অ্যান্ড বিএমটি স্পেশালিস্ট। ডক্টর, ওয়েলকাম টু জিও বাংলার হেলথ কথা। ডক্টর, আমরা জানি যে কালকেই ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে এবং ব্লাডের সাথে রিলেটেড একটা খুব গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। তো প্রথমেই জানতে চাইবো যে থ্যালাসেমিয়া রোগটা আসলে কি এবং এটা কিভাবে হয়? থ্যালাসেমিয়া এক রকমের জেনেটিক ডিসঅর্ডার, যেখানে মা আর বাবা দুজনে যদি ডিজিজ স্টেটে থাকে বা হচ্ছে ক্যারিয়ার স্টেটে থাকে, তখন ওদের বাচ্চা যেটা হবে তার থ্যালাসেমিয়া রোগ হবে। ইন দ্য কেস যেখানে বাবা বা মা হয়তো ডিজিজ স্টেটে আছে বা হয়তো ক্যারিয়ার স্টেটে আছে, যে কোনো একজন, তাহলে বাচ্চাটার সবসময় ক্যারিয়ার স্টেট হবে, কোনোদিনও ডিজিজ হবে না। তো বেসিক্যালি বলতে চাই যেটা, যে বাবা আর মা দুজনেই যদি আক্রান্ত থাকে, সে ক্যারিয়ার স্টেট হোক বা ডিজিজ স্টেট হোক, তাহলেই বাচ্চাটার এই কন্ডিশনটা হবে। আমরা আপনার কথা শুনে বুঝতেই পারছি আপনি বারবার বলছেন বাচ্চাদের হয়, তার মানে একদমই জন্মর সময় থেকেই এই রোগটা থাকে। হ্যাঁ, এই রোগটা জন্মর সময় থেকেই হয়, কারণ যেহেতু এটা জেনেটিক রোগ, তো মা বাবার থেকে পেয়ে হয়ে এটা মার পেটের থেকেই সে রোগটা নিয়েই জন্ম হয়। তো বাচ্চাদের মধ্যে জেনারেলি কোন এজ থেকে সিমটমসগুলো দেখা দেয় এবং কোন সিমটমসগুলো দেখে একজন পেরেন্টসরা বুঝতে পারবেন যে তাদের বাচ্চাদের থ্যালাসেমিয়ার সমস্যা রয়েছে? তো ইউজুয়ালি বাচ্চাদের অলমোস্ট 6 মান্থসের এজের পরের থেকেই আস্তে আস্তে করে সিমটমসগুলো দেখা দেয়, কিন্তু ওভার্ট সিমটমস দেখা দিতে মোটামুটি 1 বছরের সময় লাগে। কারণ অনেক সময় এত ছোট বাচ্চার তাদের ওরকম অ্যাক্টিভিটিও থাকে না যে দেখে কেউ ডায়াগনোজ করতে পারবে বা বলতে পারবে যে এই রোগটা হয়েছে, আনলেস অ্যান্ড আনটিল পেরেন্টসরা খুব এডুকেটেড বা খুব কনসার্ন যে ছোটোর থেকে ছোটো চেঞ্জেসও নোটিস করছে। বাট যেটা ছোট বাচ্চাদের সময় যেটা গুরুত্বপূর্ণ সিমটমস হচ্ছে যে সেই বয়সে যত বাচ্চাটা লাল রং বা হিমোগ্লোবিনটা যত হতে লাগে বা গ্রোথটা যেরকমভাবে হতে লাগে, এরকম বাচ্চা থ্যালাসেমিয়ার বাচ্চাদের সেরকম হয় না। ইউজুয়ালি বাচ্চাগুলো খুব ফ্যাকসা পড়ে থাকে, একদম পেল থাকে, অত অ্যাক্টিভিটি হয় না, যত ওরা খেলা উচিত সেরকমভাবে খেলছে না, বা যত ওজন হওয়া উচিত বা যত বড় হওয়া উচিত সেই হিসাবে বড় হয় না। তো সেইগুলো সিমটমস দেখে যদি পিডিয়াট্রিশিয়ানের কাছে যায়, তখন যখন টেস্ট করা হয় তখন বোঝা যায় যে এই বাচ্চাগুলোর থ্যালাসেমিয়া আছে। যারা বড় বয়সে প্রেজেন্ট করে তাদের ইউজুয়ালি যেগুলো সিমটমস থাকে, কখনো কারণ এমন হয় যে মা বাবা সে বুঝতেই পারে না যে এইগুলো প্রবলেম হচ্ছে, তো তখন বাচ্চাগুলো বড় হতে থাকে আর অনেক লেট স্টেজে ধরা যায় যে বাচ্চাটার থ্যালাসেমিয়া আছে। তো ইউজুয়ালি তখন সিমটমসগুলো যেটা হয় হচ্ছে খুব টায়ার্ডনেস হয়, বাচ্চাগুলো খেলতে পারে না, খেলতে গেলেই শ্বাসকষ্ট হয়, বা ছোটোর থেকে ছোটো কাজ করতে গেলে টায়ার্ড হয়ে পড়ছে, ফ্যাটিগ হচ্ছে, গ্রোথটা সেই বয়সের বাচ্চার নর্মাল গ্রোথ যেটা হতে লাগে সেই হিসাবে গ্রোথ হচ্ছে না। অনেক সময় বাচ্চাদের ফ্রন্টাল বসিং হয়, এই দুটো জায়গা অনেক বড় হয়ে যায়, নেজাল ব্রিজটা ব্রড হয়, যে জন্য নাকটা চ্যাপটা মনে হয়, দাঁতগুলো বেরোয় আসে, আর কখনো খুব গায়ে ব্যথা হয়। আচ্ছা, এই ধরনের সিমটমসগুলো তো আমরা অনেকের মধ্যেই দেখে থাকি, সেটা বিভিন্ন কারণের জন্যও হতে পারে, থ্যালাসেমিয়া শুধু নয়। তবে যখন ডক্টরকে কনসাল্ট করা হচ্ছে তখন কি ধরনের মেডিকেল টেস্টের মাধ্যমে কনফার্ম করা যায় যে এটা থ্যালাসেমিয়া? তো সবথেকে প্রথমে দরকার হচ্ছে এটা স্ক্রিনিং টেস্ট করা, যে হিমোগ্লোবিনের কোনো প্রবলেম আছে কিনা। তো
তো সেটার জন্য যেটা সবথেকে প্রথম টেস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি। এই টেস্টটা অলমোস্ট সব ল্যাবেই হয়ে যায়, ইনফ্যাক্ট নিজেরা গিয়েও এটা করানো যায়। তো সিবিসি একটা করাবে। তারপরে যদি হিমোগ্লোবিনটা কম থাকে আর এরকম বাচ্চাদের সময় হচ্ছে, আর পার্টিকুলারলি আমাদের যে জিওগ্রাফিক্যাল লোকেশনটা সেই বাচ্চাদের হচ্ছে, তাহলে একটা টেস্ট যেটাতে কনফার্ম করা যায় সেটা হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। সেটা দুই মাধ্যমে আবার করা যায়। অনেকগুলো ল্যাবে HPLC বলে টেস্টটা করে, হাই পারফরমেন্স লিকুইড ক্রোম্যাটোগ্রাফি, বা হচ্ছে ক্যাপিলারি ইলেকট্রোফোরেসিস। তো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসটা করলে পরে আমরা ওখান থেকে জানতে পারি যে হ্যাঁ এই বাচ্চাটার থ্যালাসেমিয়া আছে, প্রোভাইডেড কি এরকম বাচ্চারা একদম রিসেন্ট কোনো ব্লাড ট্রান্সফিউশন পায়নি। যদি রিসেন্ট কোনো ব্লাড ট্রান্সফিউশন পেয়েছে, তো যেহেতু বাচ্চাটার গায়ে অন্য কারোর ব্লাড থাকবে, তখন এই রিপোর্টটা একটু গন্ডগোল আসতে পারে। তো তখন কি করা উচিত, ইদার একটা গ্যাপ দিতে হবে 3 মাসের, তারপরে টেস্টটা রিপিট করতে হবে যদি খুব হাই ক্লিনিক্যাল সাসপিশন থাকে যে থ্যালাসেমিয়া হতে পারে। আদারওয়াইজ আদার ফর্মস অফ টেস্ট যেটা মোর কনফার্মেটরি, যেটাকে বলা হয় জেনেটিক টেস্ট বা মিউটেশন স্টাডি, তো সেই টেস্টটা করলে এটা কনফার্ম হয়ে যাবে যে বাচ্চাটার থ্যালাসেমিয়া আছে কি নেই। আচ্ছা, মিউটেশন স্টাডি বা জেনেটিক টেস্ট এটা তো অনেকেই বলে থাকেন যে বিয়ের আগেও করানো উচিত, তবে আমাদের দেশে দাঁড়িয়ে বা আমাদের দেশের সিনিয়রিওতে এই থ্যালাসেমিয়া টেস্টে বিয়ের আগে কতটা বড় ট্যাবু, বা সাধারণত কি মানুষরা এটা করিয়ে থাকে? ট্যাবু বলে বলা যায় না, মোস্টলি ইট ইজ ইগনোরেন্স, যেটার জন্য মানুষে করাতে চায় না। আর অনেক সময় প্রপার গাইডেন্সও পায় না যে হ্যাঁ এটা করানো উচিত বলে। কিন্তু আমাদের এই যেটা আমরা বেল্টে থাকি, জিওগ্রাফিক্যাল এরিয়াটা পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, তো এই স্টেটসগুলো খুব প্রমিনেন্ট ইন দ্য থ্যালাসেমিয়া ম্যাপ অফ দ্য কান্ট্রি। ম্যাক্সিমাম পেশেন্টস আমাদের এই রিজনটার থেকেই থাকে। তো পার্টিকুলারলি আমাদের এই রিজনটার মধ্যে পাত্র আর পাত্রী যখন বিয়ের কথা চলে, তো এটা খুব জরুরি যে একটা হিমোগ্লোবিন টেস্ট আর HPLC টেস্টটা করিয়ে নেওয়া জরুরি। কারণ যদি এটা জানা যায়, যদি পসিবল হয় যে দুজনেই যদি আক্রান্ত থাকে, তাহলে বিয়েটা না করাই ভালো, কারণ তখন বাচ্চাটার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনাটা খুবই হাই। তো সেই সময়টা ইদার না করাটা ভালো, আর যদি সেটা অ্যাভয়েড করা যায় না, তাহলে ডিউরিং প্রেগনেন্সিও টেস্ট করে যাতে জানতে পারে যে বাচ্চাটা আক্রান্ত কিনা, অ্যান্ড প্রপার নেসেসারি মেজার্সগুলো করতে হয়। ডক্টর, আমাদের এখানে এখন প্রচুর থ্যালাসেমিয়া পেশেন্টস দেখা যাচ্ছে, তো তাদের জন্য মেডিকেল সায়েন্সে কী কী ট্রিটমেন্ট অপশনস রয়েছে? হ্যাঁ, তো মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্টের কথা যখন আমরা বলি, ট্রিটমেন্টটা 3 রকমভাবে ডিভাইড করা হয়। তো থ্যালাসেমিয়ার প্রিডমিনেন্টলি প্রবলেমটা হচ্ছে হিমোগ্লোবিনটা কম। তার মানে হিমোগ্লোবিনটা কম কিসের জন্য? কারণ হিমোগ্লোবিনটা ডিফেক্টিভ তৈরি হচ্ছে, যে জন্য রক্তটা ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে শরীরের ভিতরে। তো সেটাকে কাউন্টার করার জন্য একমাত্র যদি ট্রিটমেন্ট বলা হয়, তাহলে ব্লাড ট্রান্সফিউশন, যে যখন কমে যাবে ব্লাডটা দিতে হবে, আবার যখন কমে যাবে আবার ব্লাড দিতে হবে। এখন নেক্সট পার্ট অফ ট্রিটমেন্ট থাকলো যে আমরা সেটাকে কি কোনোভাবে ওষুধ দিয়ে ঠিক করাতে পারি কিনা। তো এখন পর্যন্ত ওরকম কোনো ওষুধ নেই যেটাতে আমরা থ্যালাসেমিয়া রোগটাকে ঠিক করাতে পারি। হ্যাঁ, কিছু ওষুধ আছে যেটাকে ইউজ করে হয়তো আমি সিমটমসগুলো কমাতে পারি, বা যে এই এত ব্লাড লাগে, কারণ অনেক থ্যালাসেমিয়া বাচ্চা থাকে যাদের 15 দিনেই ব্লাড লাগে, কিছু থাকে 30 দিনে ব্লাড লাগে, কারোর মাসখানেক পরে বা 2 মাস পরে ব্লাড লাগে। তো এই রিকোয়ারমেন্টটাকে কমানো যেতে পারে, কিন্তু সম্পূর্ণরূপে ভালো করা যেতে পারে। 3 নম্বর থাকলে কিউরেটিভ অপশন কী আছে। তো কিউরেটিভ অপশনের মধ্যে এখন যেটা ইন্ডিয়াতে আমাদের সব মেনি সেন্টার্সে যেটা করা হয় সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, পার্টিকুলারলি অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। তো অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যদি সাকসেসফুলি করে দেওয়া হয়, আমরা দেখছি যে 80 to 90% বাচ্চারা সম্পূর্ণরূপে কিওর হয়ে যায়। আর এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা যেটা আমরা করি, এটা হচ্ছে অ্যালোজেনিক, তার মানে একজন ডোনারের থেকে হেলদি বোন ম্যারোটা ট্রান্সফার করে পেশেন্টটাকে দেওয়া হবে। এখন ডোনারটা কে হবে, সেটা ভাই বা বোন হতে পারে, বা মা বা বাবা হতে পারে। অন্য ডোনাররাও দিতে পারে, যারা আনরিলেটেড ডোনার তারাও দিতে পারে, কিন্তু সেটাতে একটু খরচাটাও বাড়ে। আর সেটার প্রসিজারটা একটা রেজিস্ট্রির থ্রু দিয়ে হয়, ডোনারটা খোঁজার প্রসেসটা একটা রেজিস্ট্রির থ্রু দিয়ে হয়। তো এই রেজিস্ট্রির একটা আলাদা একটা প্রসেস থাকে ওটা। তো ইউজুয়ালি যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করানোর ইচ্ছা থাকে, তাহলে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করাতে পারি। ডক্টর, যখন একজন পেশেন্টের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে বা ব্লাড ট্রান্সফিউশন করা হচ্ছে, তখন তাদের ক্ষেত্রে কি কি সিমিলারিটিস দেখা হয় দুটো ডোনার আর এবং রেসিপিয়েন্টের মধ্যে, যাতে আইডিয়াল ম্যাচ বা আইডিয়াল ক্যান্ডিডেট বোঝা যায়? তো এটাতে দুটো মেজর ডিফারেন্স আছে। যে যখন আমরা ব্লাড ট্রান্সফিউশন করি, তখন যেটা আমরা ব্লাড গ্রুপিং করি, ওই ব্লাড গ্রুপিংটাকে বলা হয় ABO গ্রুপিং অ্যান্ড RH টাইপিং।
যেটাতে আমরা বুঝি যে ব্লাড ডোনারটার রেসিপিয়েন্ট বা পেশেন্টটার ব্লাড গ্রুপটা কি। যেরকম আমরা বলি যে এ পজিটিভ বা এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ, তো সেটাকে বলা হয় এবিও গ্রুপিং অ্যান্ড আরএইচ টাইপিং। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের খাতে গ্রুপিংটা আলাদা, সেটাকে আমরা গ্রুপিংটাকে বলা হচ্ছে HLA গ্রুপিং অর HLA ম্যাচিং বা HLA টাইপিং। তো প্রত্যেকটা পেশেন্ট বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা আলাদা HLA ক্যারেক্টারিস্টিক থাকে। তো যেটার মধ্যে অনেকগুলো গ্রুপ থাকে, যেরকম HLA A, HLA B, HLA C, HLA DP, DQ, DR। তো এরকম এই গ্রুপিংটা করলে পরে আমরা বুঝতে পারি যে কোন কোন পেশেন্ট বা কোন কোন ডোনার পেশেন্টের সঙ্গে এক্স্যাক্ট ম্যাচ, কোন কোন ডোনার পেশেন্টের সঙ্গে অল্প ম্যাচ বা একদমই ম্যাচ না। তো এই গ্রুপিংটা করলে আমরা বুঝতে পারি। আচ্ছা ডক্টর, ব্লাড মানেই তো আয়রন। তো আমরা যখন দেখছি যে শরীরে আমাদের ব্লাডের কমতি হচ্ছে, তখন আমাদেরকে সবাই একটা, সাধারণত আমরা সবাই শুনে আসি যে আয়রন রিচ খাবার দাবার খাও, তাহলেই ঠিক হয়ে যাবে। তো একজন পেশেন্ট যার থ্যালাসেমিয়া হয়েছে, তার তো শরীরে আয়রন লেভেলটা অনেকটাই কম বা ব্লাডের লেভেলটা অনেকটাই কম। তো তাদের ক্ষেত্রেও কি শুধু একটা আয়রন রিচ ডায়েট ফলো করাই যথেষ্ট? না, এখানে বুঝতে হবে যে থ্যালাসেমিয়াটা এখানে খাওয়ার আয়রন বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে না, বাট একটা ডিফেক্টিভ হিমোগ্লোবিন যেটা তৈরি হচ্ছে কিন্তু সাস্টেইন করতে পারছে না, সে ভেঙে যাচ্ছে, ওই জন্য হচ্ছে। তো এই কেসে আপনি যত আয়রন দেবেন, তো ইট উইল নট ইনক্রিজ হিমোগ্লোবিন। দের ইজ নো নিউট্রিশনাল ওয়ে টু ইনক্রিজ দ্য হিমোগ্লোবিন ইন পেশেন্টস অফ থ্যালাসেমিয়া। তো যেটা করতে হবে হচ্ছে, আর প্রত্যেকবার যখন রক্ত নেয় প্রত্যেকটা ইউনিটে আয়রন থাকে, তো সেই আয়রনটা বডিতে গিয়ে জমা হয়ে যায় আলাদা আলাদা অর্গ্যানসে। যদি হার্টে জমা হয় তো হার্ট ফেলিয়ার হবে, যদি লিভারে জমা হচ্ছে আস্তে আস্তে লিভারটা খারাপ হবে, জন্ডিস হতে পারে বা হ্যাপাটাইটিস হতে পারে বা হ্যাপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। যদি থাইরয়েডে জমা হয়, থাইরয়েডের কমপ্লিকেশন হতে পারে, যে থাইরয়েডটা ভালো কাজ করছে না, তো হাইপোথাইরয়েডিজম হতে পারে। তো এরকমভাবে আলাদা আলাদা কমপ্লিকেশন হয়। তো এজন্য এইরকম বাচ্চাদের এরকম না যে বেশি করে আয়রন খাওয়াতে হবে, ইনফ্যাক্ট তাদের বডির থেকে আয়রনটা কমানো উচিত। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে আয়রনটা এমনও না যে ডায়েটটার থেকে কমপ্লিটলি রুল আউট করে দিতে হয় যে একদম আয়রন দেবই না। সেটারও হয়তো স্টেটাস আসবে যদি পেশেন্টটা বা বাচ্চাটা এরকম হয় যে অনেক ব্লাড ট্রান্সফিউশন পাচ্ছে, তো তাদের হয়তো আমরা বলবো যে হ্যাঁ আয়রন রিচ ডায়েট খাবেন না। কিন্তু যদি এরকম অবস্থায় থাকে যে ট্রান্সফিউশন রিকোয়ারমেন্ট অতটা বেশি নেই, তাহলে হয়তো একটা জেনারেল ব্যালেন্স ডায়েট খেলেই হবে। এটা এরকম কোনো মানা নেই যে খেতে পারবে না। হ্যাঁ, ওভার যাতে না করে যে হ্যাঁ অনেক পেরেন্টস থাকে যে ব্লাড কম, আমি খুব আয়রন রিচ ডায়েট দিচ্ছি তাহলেই রক্ত বেড়ে যাবে, সেটা না। ব্যালেন্স ডায়েট যেটা একটা নর্মাল বাচ্চা খাওয়া উচিত সেরকম ডায়েট খাবে। সঙ্গে হ্যাঁ, যদি আয়রনটা বডিতে বেড়ে যায় তার কিছু টেস্ট আছে যেটা আমরা করি। একটা তো নর্মাল টেস্ট যেটা আমরা করি হচ্ছে ফেরিটিন টেস্টটা করি। যদি ফেরিটিন খুব হাই থাকে তখন ওই আয়রনটাকে কমাতে হয়। তো সেটাকে আমরা বলি হচ্ছে চিলেশন থেরাপি, যে আয়রন চিলেশন থেরাপি। সেটা ওষুধের মাধ্যমে হোক বা ইনজেকশনের মাধ্যমে হোক, আমরা আয়রনটাকে একটা মলিকুলের সঙ্গে অ্যাটাচ করি যাতে সে ওয়াটার সলিউবল হয়ে পেচ্ছাপের রাস্তা দিয়ে বেরোয় যায়। তো সেইটা চয়েস অফ ড্রাগটা আবার ডিপেন্ড করবে হচ্ছে যে পেশেন্টের কন্ডিশন কি, আমরা কত তাড়াতাড়ি আয়রনটাকে কমানো দরকার। তো সেই সব ক্রাইটেরিয়া ইউজ করে আমরা ওষুধটাকে সিলেক্ট করি আর আয়রনটাকে বডির থেকে কমিয়ে ফেলি। মানে বারবার ডক্টরের সাথে ফলো আপ চেকআপের মধ্যে থাকতেই হবে। নিশ্চয়ই থাকতে হবে। এরকম কোনোদিনও হতে হবে না যে একটা যেহেতু রক্ত নিচ্ছি তো আর তো কোনো ইয়ে নেই, আমরা 6 মাসে একবার দেখালাম বা বছরে একবার দেখালাম, সেটা যাতে না হয়। কন্টিনিউয়াস যাতে পেশেন্টকে দেখানো, কন্টিনিউয়াস ফলো আপে থাকে, যাতে ছোট ছোট প্রবলেমস যেগুলো অ্যারাইজ হয় বাচ্চাটার গ্রোথে বা হরমোনাল সিস্টেমে, যাতে ওইগুলোও অ্যাড্রেস করা দরকার। ডক্টর, থ্যালাসেমিয়া নিয়ে কথা বলতে বলতে বারবার যে কথাটা উঠে আসছে সেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। তো ব্লাড ট্রান্সফিউশন যখন করা হচ্ছে বা যখন একজন ডোনার ব্লাড ডোনেট করছেন, তখন তো আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে তাদের ব্লাডে যাতে কোনো ডিজিজ না থাকে বা যাতে কোনো ইনফেকশন না থাকে। তাই জন্য কি একজন ডোনারের ক্ষেত্রেও বিভিন্ন টেস্ট থাকে ব্লাড ডোনেট করার আগে? হ্যাঁ, তো নর্মালি যারা ব্লাড ব্যাংক এগুলোতে ইনভলভ হয়ে থাকে তাদের একটা সেট গাইডলাইন্স থাকে যে ডোনারকে কেমনভাবে সিলেক্ট করা হয়। কোনো ডোনারের যদি এরকম কোনো সিমটমস হোক বা কোনো রিপোর্ট এরকম হোক যেটাতে ডোনারের ক্ষতি হতে পারে বা ডোনারের থেকে ব্লাড নিলে রেসিপিয়েন্টের ক্ষতি হতে পারে, সেই ব্লাডটা বা ডোনারকে সিলেক্ট করা হয় না ডোনেশনের জন্য। তো প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে কিছু কিছু প্রাইমারি টেস্ট করে নেয় ব্লাডটা ডোনেশনটা নেওয়ার আগে। তো যে জন্য ডোনারও সেফ থাকে আর রেসিপিয়েন্টও সেফ থাকে।
কালকেই তো ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে, তো সেইখানে দাঁড়িয়ে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায় যে আমাদের দেশে কি থ্যালাসেমিয়া পেশেন্টসদের জন্য পর্যাপ্ত পরিমাণে ব্লাড ডোনেট আমরা করে থাকি? তো এখনের যেরকম পরিস্থিতি হয়ে আছে, যদি আমি সিম্পলভাবে আনসারটা দিতে হয় সেটা হবে না। কারণ থ্যালাসেমিয়া বাচ্চাদের যদি আমরা খালি ব্লাড ডোনেশন ট্রিটমেন্টের উপরে রাখি বা ব্লাড ট্রান্সফিউশন ট্রিটমেন্টের উপরে রাখি, যেটাকে ওনাদের প্রাইমারি ট্রিটমেন্ট, অন্য যদি আমি ট্রিটমেন্ট না করাচ্ছি, তাহলে হচ্ছে তাদের নর্মালভাবে বাড়তি হতে, নর্মাল বাচ্চাদের মতন করে বড় হতে হিমোগ্লোবিনটা 9-এর কাছাকাছি রাখতে লাগবে, 9-এর একটু বেশি রাখতে হবে। তাহলে এই বাচ্চাগুলো নর্মালভাবে প্রগ্রেস করতে পারবে, ইন্টেলেকচুয়ালি হোক, ফিজিক্যালি হোক, মেন্টালি হোক। কিন্তু এখন যেহেতু আমাদের কাছে ব্লাড শর্টেজ থাকে, মোস্ট অফ দ্য গভর্নমেন্ট সেন্টার্স হোক বা অনেক সেন্টার্সরাই এত হিমোগ্লোবিনে ব্লাড দিতে চায় না, যে জন্য অনেক কমপ্লিকেশন বাচ্চাদের ডেভেলপ হয়। তো যেটা উচিত হচ্ছে সবাই যাতে আগ বেড়ে এসে ব্লাডটা দেয়, যাতে সব বাচ্চাদেরই হোক বা যেই সব থ্যালাসেমিয়া পেশেন্ট হোক বা অন্যরকম ব্লাডের রোগের যারা পেশেন্ট হোক, তারা যাতে ব্লাডটা ইজিলি অ্যাভেলেবলই পায়। ডক্টর, থ্যালাসেমিয়া এমন একটা রোগ যে সেটা নিয়ে জন্মায়, সে বোধহয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই রোগটার সাথে লড়াই করতে থাকে, এবং এই রোগটা কোথাও না কোথাও গিয়েও খরচা সাপেক্ষ। তো আমাদের সরকারের তরফ থেকেই তাদের কোনোভাবে কোনো সাহায্য করা হয়? হ্যাঁ, একটা তো আছে গভর্নমেন্ট সেন্টার্সগুলোতে যেই থ্যালাসেমিয়া বাচ্চারা ট্রান্সফিউশন নেয়, তাদের ট্রান্সফিউশনটা ইউজুয়ালি ফ্রি অফ কস্ট হয়, তো তারা সেটা নিতে পারে। যদি কিউরেটিভ অপশনের দিকে যাই, যে আমরা যেটা আমি অলরেডি ডিসকাস করলাম, যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করালে পরে বাচ্চাগুলো সম্পূর্ণরূপে ভালো হতে পারে, তো এই বাচ্চাদের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কিম আছে যেটাকে বলা হচ্ছে রাষ্ট্রীয় বাল সেবা যোজনা। তো সেই স্কিমের আন্ডারে যেই বাচ্চাগুলোর ভাই বা বোন আছে যাদের সঙ্গে HLA ম্যাচটা কমপ্লিট, তার মানে ফুল ম্যাচ 100% ম্যাচ থাকে, তাদের গভর্নমেন্ট মোটামুটি কিছু কিছু সেন্টার্স আইডেন্টিফাই করা আছে। সেই সেন্টার্সগুলোতে এই বাচ্চাগুলোর ট্রান্সপ্লান্টের জন্য অলমোস্ট নিয়ার অ্যাবাউট 10 লাখ রুপিসের একটা আর্থিক সাহায্য সরকার দেয়। আর তার সত্ত্বেও অনেক আরও স্কিম আছে, যেরকম প্রধানমন্ত্রী যোজনা আছে, যেটাতে কিছু কিছু আর্থিক সাহায্য এই বাচ্চাগুলো পায়। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। এবং শেষ করার আগে, পেশেন্টসরা তো একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি, তবে এই রোগের ক্ষেত্রে আমার মতে যারা ডোনার্সরা রয়েছেন তারা কিন্তু তার থেকেও বড় ভূমিকা পালন করে। তো ডোনার্সদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তো ডোনার্সদের উদ্দেশ্যে যেটা আমি বলতে চাইবো, যে ব্লাড ডোনেশন একদম একটা সেফ প্রসিজার। যেটা অনেক সময় একটা মিথ থাকে যে গায়ের থেকে রক্ত নিলে ডোনারের হয়তো গায়ে রক্ত কমে যাবে, সেটা কোনোদিনও হয় না। কারণ রক্ত একটা রিজেনারেটিং টিস্যু, তো যখনই আপনি রক্ত দেবেন উইদিন 3 মান্থসের মধ্যে যেই রক্তটা আপনি দিচ্ছেন সেটা আবার রিপ্লেস হয়ে যাচ্ছে। আর ডোনেশন করার আগে ব্লাড ব্যাঙ্করাও অনেক রকমের টেস্ট করে দেখে যে ব্লাড ডোনেশন করাটা ডোনারের জন্য কোনো ক্ষতিকারক কিনা। যদি কোনো সাইন্স অ্যান্ড সিমটমস বা এরকম কোনো ইঙ্গিত পাওয়া যায় যে ব্লাড ডোনেশন করলে হয়তো ডোনারের ক্ষতি হতে পারে, তো সেই ব্লাডটা বা ডোনারকে ব্লাড ব্যাঙ্ক সিলেক্ট করে না। তো আপনি নিশ্চিন্ত রূপে ব্লাড ডোনেশন করতে পারেন, একদম সেফ প্রসিজার আর হেলদি প্রসিজার। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আপনি আমাদেরকে এতটা সময় দিলেন এবং থ্যালাসেমিয়ার মতো গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আমাদেরকে এত কিছু জানালেন। এবং আপনাদের উদ্দেশ্যেও বলছি, কালকে ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে, যান না, গিয়ে ব্লাডটা ডোনেট করুন। আপনি শুধু রক্তদান করবেন না, আপনি একটা জীবনও দান করবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে, এবং থ্যালাসেমিয়া নিয়ে আপনাদের মনে আরও যা যা প্রশ্ন থাকবে সেটাও জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ওই রকমই হেলথ কথার নতুন নতুন এপিসোড দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। নমস্কার।